প্রেম এবং ঘৃণা, ভালোবাসা এবং অবিশ্বাস, এই রকম নানা ঘাত প্রতিঘাতে পূর্ণ মতিনন্দীর এই ছোট গল্পটি আমাদের শেষ অবধি শুনতে হবে গল্পের পরিণতি জানতে। আজ আমরা প্রথম পর্ব শুনছি, অনতিকাল বিলম্বে দ্বিতীয় পর্ব শুনব। আমি এখন কি করব তুই বল, কথাটা দ্বিতীয়বার সে বলল। পূর্ণিমা মুখ নিচু করে ফুটন্ত দুধে হাতা নেড়ে যাচ্ছে মন দিয়ে, জবাব না দিয়ে শুধু ভ্রু কোঁচকালো। এতক্ষণ আড়ষ্ট হয়ে সে জ্যোতির দাম্পত্য বিপর্যয়ের কথা শুনে যাচ্ছিল। তুই আমার শোয়ার ঘরে গিয়ে একটুখানি বস, আমি এই দুধটা, ছেলে পায়েস খেতে চেয়েছে, এই হয়ে এলো। তুই বোধহয় বিরক্ত হচ্ছিস, ফোনে অবিরত ঘ্যান ঘ্যান করি, আবার বাড়িতে এসেও সেই একই কথা বলে জ্বালাচ্ছি। কিন্তু তুই ছাড়া আমার কে আছে যাকে এসব কথা বলতে পারি? বল, কাকে বলবো, কাকে শোনাবো, কাকে এভাবে জ্বালাতন করব? জ্যোতিস্বর অনুতপ্তের মতো, কান্না ভেজা এবং গভীর দুঃখ ও অসহায়তা প্রসূত। হয়েছে, তোর আর ফর্মাল হতে হবে না, 100 বার জ্বালাতন করবি। পূর্ণিমা হালকা ধমক দিল, যা ঘরে যা। ওরা স্কুল জীবন থেকেই বন্ধু, প্রায় 22 বছরের বন্ধুত্ব, একসঙ্গে কলেজেও পড়েছে। বুদ্ধি বিবেচনায় পূর্ণিমার থেকে জ্যোতি একটু দুর্বল, তাই সে জানে বলেই পূর্ণিমার যুক্তি পরামর্শ মেনে সে চলে। শুধু একবার ছাড়া সে আর কোনো ব্যাপারেই পূর্ণিমার কথা অগ্রাহ্য করেনি, এবং সেই ব্যাপারেতেই সে ঠকে গেছে। প্রসাদকে বিয়ে করেছিল পূর্ণিমার বারণ সত্ত্বেও। ওরা দুজনেই একসঙ্গে গান শিখতে যেত সঙ্গীতা নামে এক গান বাজনা শেখাবার স্কুলে। সেখানে আধুনিক গান শেখাতো প্রসাদ ঘোষ। তখন সে জনপ্রিয়তার প্রথম ধাপে, এখনকার শীর্ষস্থানীয় একজন হিসেবে গণ্য হতো না। 4খানি রেকর্ড বেরিয়েছে, একটি ফিল্মে 1খানি মাত্র গান গেয়েছে এবং সেটি হিট করেছে। প্রসাদ গৌরবর্ণ, হৃষ্টপুষ্ট, দেখতে পুরুষালী নয়, নারীসুলভ কোমল লাবণ্য তার মুখে এবং দেহের গড়নেও, কথায় ও ব্যবহারে বিনীত মৃদুভাষী। মেয়েদের সঙ্গে কথা বলার সময় দৃষ্টি বেশিক্ষণ মুখে নিবদ্ধ রাখতে পারে না। জ্যোতি একটি গানের অনুষ্ঠানে প্রসাদকে দেখে এবং দেখা মাত্র ভালো লেগে যায়। গান তো আগেই ভালো লেগেছিল, খোঁজ করে জানল প্রসাদ গান শেখায় সঙ্গীতায়। বাড়ি থেকে হেঁটে 10 মিনিট। পূর্ণিমার সঙ্গে গিয়ে সে ভর্তি হলো আধুনিক গানের ক্লাসে। জ্যোতির গানের গলা ভালো, তবে প্রথাবন্ধভাবে শেখেনি, রেকর্ড বা রেডিও থেকে শুনে গলায় তুলে নিত। জ্যোতিকে দেখতেও ভালো, হালকা তসরের মতো ত্বক, চোখা নাক, পানের মতো আকৃতির মুখ এবং সুঠাম দেহ। প্রথম দিন ক্লাস করেই সে মুগ্ধ হলো এবং প্রসাদকে আরাধ্য করল। যেসব ফাংশানে প্রসাদ গান গাইতে যেত, জ্যোতি টিকিট কেটে সেখানে গিয়ে বাইরে এমনভাবে অপেক্ষা করত যাতে গাড়ি থেকে নেবেই প্রসাদ তাকে দেখতে পায়। একবার প্রসাদ তাকে দেখতে পেলে, কি ব্যাপার? জ্যোতি লাজুক স্বরে বলল, আপনার গান শুনবো বলে এসেছি। প্রসাদ বলল, আমার গান না মান্নাদের গান? জ্যোতি ব্যস্ত হয়ে প্রতিবাদ করেছিল, না না, শুধু আপনারই গান। দেখবেন আপনার গান শেষ হলেই হল থেকে বেরিয়ে যাব, আর কারু শুনব না। কিছু লোক প্রসাদকে ঘিরে তখন দাঁড়িয়ে, তারা হেসে উঠল। লজ্জায় রাঙা হয়ে প্রসাদ বললে, চলো ভেতরে চলো।
জ্যোতি মাথা নেড়ে বলে, টিকিট কেটেছি অডিয়েন্সের মধ্যে বসে আপনার গান শুনবো বলে। ওদের রিয়াকশানও আমার ভালো লাগে। প্রসাদ গান গেয়ে বেরিয়ে এসে দেখে জ্যোতি দাঁড়িয়ে। তাকে মোটরে বাড়ি পৌঁছে দেবার সময় প্রসাদ বলেছিল, তোমার গলা তো ভালো, ফাংশানে গাইতে চাও যদি তাহলে সপ্তাহে একদিন নয়, রোজ বসতে হবে রেওয়াজে। এটা সাধনার ব্যাপার। কুণ্ঠিতভাবে জ্যোতি বলে, একা একা রেওয়াজ করতে ভয় করে, ভুলভাল হলে শুধরে কে দেবে? প্রসাদ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, সকালে আমি বাড়িতে আলাদা করে শেখাই। তার কথা শেষ হওয়া মাত্র জ্যোতি বলেছিল, জানি, আমাকে শেখাবেন? ঘাড় নেড়েছিল প্রসাদ। ব্যাপারটা পূর্ণিমাকে জানিয়েছিল। শুনে সে বলেছিল, একা একজনকেই শেখায় না আরও অনেকে থাকে? জ্যোতি চোখ সরু করে তীব্র স্বরে বলে, তোর সন্দেহ করার একটা বাতিক আছে। যদি একা শুধু আমাকেই শেখায় তাতে হয়েছে কি? পূর্ণিমা শান্ত স্বরে বলেছিল, কিছুই হবে না, পরে কপাল চাপড়াবি। এরপর ওদের বন্ধুত্বে চির ধরেনি। তবে প্রসাদ এবং গান নিয়ে পূর্ণিমার সঙ্গে সে আর কথা বলতো না। একদিন পূর্ণিমা বললে, শালকে শেষদিদের পাড়ায় ফাংশানে তুই গান গেয়েছিস? কই, আমাকে বলিসনি তো। জ্যোতি অপ্রতিভ হয়ে বলে, প্রসাদদার কাণ্ড, ভয় তোকে বলিনি। কি জানি বাবা, ব্যাগ দিয়ে যদি তুলে দেয়। চেনাশোনা বন্ধু বান্ধবদের সামনে হলে লজ্জাটা বেশি করবে বলে তোকে আর বলিনি। এবার কোথাও গেলে তোকে বলবো, যাবি তো? প্রশ্নটা এড়িয়ে পূর্ণিমা বলেছিল, প্রসাদ ঘোষ তাহলে তোকে চান্স করিয়ে দিচ্ছে? জ্যোতি অবাক হয়ে বলে, বাহ, আমার নিজের কি কোনো নাম ডাক আছে নাকি যে যেচে ফাংশানে ডাকবে? জ্যোতি কলকাতার মধ্যে এবং কাছাকাছি অনেক জায়গায় প্রসাদের সঙ্গে গিয়ে গান করেছে, কিন্তু পূর্ণিমাকে একবারও বলেনি। কিন্তু পূর্ণিমার কানে খবর ঠিকই এসেছে। সে আবার একদিন বললে, আমার কাছে লুকোচ্ছিস কেন? আমি তো সব সময় তোর ভালোই চাই। তুই প্রসাদ ঘোষের সঙ্গে এখানে ওখানে গিয়ে বেড়াচ্ছিস, তোর নাম ডাক হলে আমার তো আনন্দই হবে, কিন্তু আমাকে কিছু আর কেন বলিস না? প্রেম করছিস? জ্যোতি উদ্ধত ভঙ্গিতে জবাব দিয়েছিল, আমি ওর সঙ্গে প্রেম আমি করছি না, প্রসাদ করছে আমার সঙ্গে। পূর্ণিমার বিস্ফারিত চোখ দুটো তখন জ্যোতিকে গর্ব এবং অহংকারের চোরাবালির দিকে ঠেলে দিয়েছিল। কথাটা বলে সে যে তৃপ্তি পেয়েছে সেটা আরও গভীরে গিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতি তারপর বলেছিল, আমার শরীরে কটা তিল আছে আমি জানতুম না, প্রসাদ গুণে বলে দিয়েছে। মর্মাহত পূর্ণিমা বিড়বিড় করে বলেছিল, এটা বাড়াবাড়ি, এতটা ভালো না, তোকে কপাল চাপড়াতে হবে। জ্যোতি একগাল হেসে জবাব দেয়, তাহলে তোর কাছে এসেই চাপড়াবো। এর 10 বছর পর পূর্ণিমা নতুন বাড়িতে একদিন দুপুরে হাজির হয়ে জ্যোতি বলে, তোর কথাই সত্যি হলো পুনি, আমি কপাল চাপড়াতেই এসেছি রে। জ্যোতির বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করে। সাক্ষী হবার জন্য সে পূর্ণিমাকে অনুরোধ করেছিল, কিন্তু সে রাজি হয়নি, বরং জিজ্ঞাসা করেছিল, লোকটাকে ভালো করে চিনেছিস, বুঝেছিস তো? জ্যোতি বলেছিল, চেনা বোঝার কি আছে, ওসব হবে বিয়ের পর, একসঙ্গে বসবাস না করলে কি চেনা বোঝা যায়? সেই কথা তুলে জ্যোতি 10 বছর পর বলেছিল, আমি পড়া বড়ি বোকারে, তোর কথা আমার শোনা উচিত ছিল।
তখন পাগলের মতো হয়ে গেছিলাম। ওর গান, ওর খ্যাতি, ওর চেহারা সব আমি দখল করব, সব আমার তাঁবে থাকবে, লোকেরা এসে আমায় খোসামত করবে, এই সব ভেবে মাথা ঘুরে গেছিল। এখনও অন্যরকম হয়ে গেছে। দু হাতে টাকা কামায়, বম্বেতে প্লেব্যাক করতে তো যাচ্ছেই, ইংল্যান্ড, আমেরিকা, কানাডাও ঘুরে এলো, আমিও ওর সঙ্গে গেছি। তাহলে তো সুখেই আছিস? না। তাহলে আর তোকে ভালোবাসে না? না। অন্য আর কেউ? হ্যাঁ, ওর এক ছাত্রী। ইতস্তত করে জ্যোতি বলেছিল। ওর সঙ্গে সঙ্গেই সব জায়গায় যায়, বম্বেতেও গেছিল। কেন? প্রসাদ ঘোষের কটা তিল আছে গোনার জন্য? জ্যোতি ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে দেখেছিল। বিদ্রূপটা হঠাৎই মুখ থেকে বেরিয়ে আসায় অনুতপ্ত পূর্ণিমা সঙ্গে সঙ্গে জ্যোতিকে বুকে টেনে নিয়েছিল। ফুঁপিয়ে উঠে জ্যোতি বলেছিল, এখন আমি কি করব পুনি? আমি তো বউয়ের যা যা করা সবই করি, তবে এমন কেন হলো? ও বলল, গান করা ছাড়ো, তোমার দ্বারা হবে না। আমি গান ছেড়ে দিলাম। বলল, মন দিয়ে ছেলে মেয়েদের মানুষ করো। তাই করছি, এখন এইটাই আমার কাজ। কিন্তু কিন্তু আবার কি? তোকে কি ডিভোর্স করবে বলেছে? না, কিন্তু করলেই মনে হয় বেঁচে যাই। পূর্ণিমা উঠে চলে গেল চা করার জন্য। জ্যোতি একা বসে ঘরের সর্বত্র চোখ বোলালো। মেঝে, বিছানায়, দেয়ালে, সিলিংয়ে যেখানেই দৃষ্টি রাখল কেমন যেন একটা শান্তির আর নিরাপত্তার, যত্নের আর মমতার বাঁধন নড়ে চড়ে উঠল। পূর্ণিমার স্বামী জনপ্রিয় নামকরা কেউ নয়, খুব বেশি লেখাপড়া করেনি, কিন্তু মনের সুখ আছে এই সংসারে। বিষণ্ণ বোধ করে সে রাস্তার দিকে বারান্দায় বেরিয়ে আসে। পূর্ণিমাদের বাড়িটার বয়স 6 মাসেরও বেশি নয়। তার স্বামী কাঠের ব্যবসায়ী। জ্যোতির 1 বছর পর বিয়ে হয়। পূর্ণিমা আসামে চলে যায় স্বামীর সঙ্গে। তখন দুজনের মধ্যে যোগাযোগটা পত্র মারফত ক্ষীণভাবে ছিল। 10 বছর পর কলকাতায় ফিরে এসে পূর্ণিমাই টেলিফোন ডিরেক্টরি থেকে নম্বর বার করে ফোন করেছিল জ্যোতিকে। কলকাতার উপকণ্ঠে ইস্টার্ন বাইপাসের কাছাকাছি সদ্য গড়ে ওঠা এই বসতিটায় বাড়ির সংখ্যা বেশি নয়, কিন্তু বাড়ির নির্মাণ কাজ চলছে। বহু প্লটেই শুধু ঝোপ জঙ্গল। রাস্তার অপর দিকে পুরনো বসত অঞ্চল, পল্লীগ্রামের মতো 2টো কলোনি আর প্রচুর ঝুপড়ির মাঝ দিয়ে একটা পাকা রাস্তা ভেতরের দিকে গেছে। সেখানে ইন্দ্রনগর নামে একটি ক্ষুদ্র উপনিবেশ। প্রধান রাস্তাটি থেকে মাছের শিরদাঁড়ার কাঁটার মতো দুধারে সরু সরু রাস্তা বেরিয়ে গেছে। নানান আকারের ও গড়নের বাড়িগুলো প্রায় সবই একতলা, কিন্তু ইন্দ্রনগরের বাসিন্দাদের শিক্ষা, রুচি, পেশা এবং আর্থিক সঙ্গতি এক স্তরের নয়। মোটর গাড়ি, স্কুটার ও সাইকেলের সহাবস্থান এখানে মামুলি দৃশ্য, চোখে পড়ার মতো নয়। বারান্দায় দাঁড়িয়ে জ্যোতি ইন্দ্রনগরের প্রবেশ রাস্তার দিকে আনমনা তাকিয়েছিল। সেখানে রাস্তার মোড়ে চাক বেঁধে রয়েছে ছোট বড় কিছু দোকান, আর আরোহীর অপেক্ষায় গুটিকায় সাইকেল রিক্সা। চায়ের কাপ হাতে পূর্ণিমা বারান্দায় নিঃশব্দে এসে দাঁড়ালো। জ্যোতিকে পেছন থেকে কিছুক্ষণ লক্ষ্য করে সে বলল, অত ভাবছিস কেন? ভগবান আছেন, তিনিই তোকে দেখবেন। হ্যাঁ, এখন ভগবানই আমার ভরসা। আর তুই? আমার দিন রাত যে কি করে কাটে
তোকে বোঝাতে পারবো না। জ্যোতি চায়ের কাপ হাতে নিয়ে বিষাদ মাখা চোখে তাকিয়ে থাকে। পূর্ণিমার মনে হলো তাদের এতকালের বন্ধুত্ব, যা মাঝের 10টা বছরে ঝাপসা হয়ে গেছিল, আবার যেন তা ঝলমলিয়ে ফিরে আসছে। জ্যোতির চোখ দুটো কোটরে ঢুকে নাকটা আরো খাড়া দেখাচ্ছে। চোখের কোলের ছোপটা ঢাকতে কিছু একটা মেখেছিল, যার রং এখন ফিকে হয়ে গেছে। হাতের গড়নে সেই নরম ভাবটা আর নেই। দুটো কাঁধ আড়ষ্ট লাগছে। 40 পৌঁছতে এখনো কয়েকটা বাকি। বুড়ি বুড়ি দেখাচ্ছে না ঠিকই, তবে তারুণ্যের কোনো প্রমাণ, চলাফেরা, চাহনি বা স্বরে আর নেই। পূর্ণিমার কষ্ট হলো, কিন্তু বন্ধুর দুঃখ কি করে যে লাঘব করবে তার হদিশ সে খুঁজে পাচ্ছে না। ওর নাম কি রে? কতদিনের ছাত্রী? দেখেছিস ওকে? ছায়া চ্যাটার্জি। হ্যাঁ, দেখেছি। কতদিনের তা বলতে পারবো না, তবে আমার বিয়ের আগে থেকে নয়। সব থেকে আমার অবাক লাগে কেন জানিস? মেয়েটাকে কুৎসিত দেখতে। দাঁত বার করা, চ্যাপ্টা গোল মুখ, কয়লার মতো রং, রুগ্ন এইটুকু খোঁপা। মোটেই মিষ্টি নয়। চলনসই গলা, দেখলে ঝি ছাড়া আর কিছু মনে হবে না। প্রসাদের টেস্ট যে এত নিচু হবে তা আমি কল্পনা করতে পারি না। তুই এই নিয়ে আর ভাবিস না, 2 দিন পরে দেখবি প্রসাদের নেশা ছুটে গেছে। এত বছরেও যা ছুটলো না, আর তুই বলছিস কি না 2 দিনেই সেটা হয়ে যাবে? জ্যোতি অবিশ্বাসভাবে মাথা নাড়ল। ব্যাপারটা তুই ঠিক ধরতে পারছিস না। পুরোপুরি ভগবানের হাতে ছেড়ে দেয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। রাক্ষসীটা ক্যান্সার ট্যান্সার বা অন্য কিছুতে যদি মরে যায়, তবেই আমি শান্তি পাব। ঠান্ডা চা এক চুমুকে শেষ করে জ্যোতি বললে, এবার আমি যাব। বড় ছেলের স্কুল থেকে ফেরার সময় হয়েছে। এখান থেকে ভবানীপুর কম দূর তো নয়। ছোট্ট দুধসাদা রঙের মরিস মাইনরের দরজা খুলে জ্যোতি ড্রাইভারের পাশে বসল। পূর্ণিমা ঝুঁকে বলল, এত নাম করা লোকের এইটুকু গাড়ি কেন রে? প্রসাদকে বল একটা বড় গাড়ি কিনতে। এটা তো 6 বছর আগে সেকেন্ড হ্যান্ড কিনেছিল। এখন একটা কন্টেসা হয়েছে। মন কি সারাবি সুপারহিট করলো তো প্রসাদের গানের জন্য। প্রডিউসার গাড়িটা দিয়েছে, কিন্তু ওর ফেভারিট এই খোকা গাড়িটা। এটা নাকি ওর খুব পয়া, তাই রেখে দিয়েছে, নিজেই চালায়। এবার যখন আসবি কন্টেসায় চড়ে আসবি, পাড়ায় আমার খাতির বাড়বে। তোর এখানে আবার পাড়া কোথায়? একেবারে ফাঁকা ফাঁকা। আছে আছে, ইন্দ্রনগরের লোকেরা তো এখান দিয়েই যাতায়াত করে। পূর্ণিমার সঙ্গে জ্যোতিও হেসে ওঠে। গাড়িটা রওনা করার জন্য ড্রাইভার যখন গিয়ার দিয়েছে, জ্যোতি মুখ বার করে চাপা গলায় তখন বলে, আমি কিন্তু ভগবান নয়, তোর ভরসায় রইলাম। কি করব বলে দিস? গাড়িটা ছেড়ে দেবার পর পূর্ণিমা মাথা হেলিয়ে বলেছিল, বলবো, কিন্তু বলার হয়নি। গত 2 বছরে জ্যোতি মাঝে মাঝে এসেছে, প্রায় ফোন করে একই কথা বলেছে, কখনো কাতর অসহায় স্বরে, কখনো রাগী তিক্ত কণ্ঠে। পূর্ণিমা প্রতিবারই ফোন রাখার আগে বলে, ধৈর্য হারাসনি, সব ঠিক হয়ে যাবে, ভগবান আছেন। অবশেষে একদিন জ্যোতি এসে বলল, আমি এখন কি করব তুই বল। পূর্ণিমা প্রায় চমকে উঠেছিল ওর মুখটা দেখে। গাল দুটো বসা, 2 হনুর হাড় উঁচু, চোখের কোটর
আগের থেকে গভীর, চামড়া খসখসে, কালচে ছোপ পড়া, চোখের নিচের কালিতে আর একটা পরত, ঠোঁট দুটো ফ্যাকাশে, চুল পাতলা, নারকোল ছোবড়ার মতো প্রায়। প্রথম দৃষ্টিতে তার মনে হয়েছিল এ যেন একটা মরার মুখ দেখল। ভুল ভাঙল চোখ দুটি দেখে। বহু দিন খেতে না পাওয়া মানুষের সামনে ভাতের থালা ধরে দিলে তার যেমন চাউনি হবে সেই রকম। উনুনে দুধ চাপিয়ে এসেছি, এই বলে পূর্ণিমা দ্রুত রান্নাঘরে চলে আসে। তার পিছু নেয় জ্যোতি। আমি আর ঘুমোতে পারি না পুনি। চোখ দুটো বন্ধ করলেই ওই মুখটা ভেসে ওঠে। এই যে কী দুঃসহ কষ্ট তোকে বোঝাতে পারবো না। কিছু একটা কর, না ঘুমিয়ে ঘুমিয়ে আমি মরে যাব। টস টস জল ঝরল জ্যোতির গালে। প্রশস্ত রান্নাঘরের কোণে সিমেন্টের আল দেয়া ছোট্ট জায়গায় বসে বাসন মাজছে ঠিকে ঝি জোনাকি। বিবাহিতা রুগ্না, মুখটিতে পরিশ্রমের ও দারিদ্র্যের ঝামেলা থাকলেও স্ত্রী আছে। জনু, তাড়াতাড়ি ডেকচিটা মেজে দাও। জনু অবাক হলো। পূর্ণিমা চায় না বাইরের কেউ তার বন্ধুর লজ্জার ও দুঃখের কথা জানুক। জ্যোতিকে শোবার ঘরে পাঠিয়ে দিয়ে সে জনুর অবশ্যম্ভাবী কৌতূহলী প্রশ্নগুলোর গোড়া কেটে দেবার জন্য নিজে থেকেই বলল, আমার ছেলেবেলার বন্ধু, দুই বোনের মতো ছিলাম। বিপদে আপদে ও ছুটে আসে, এখনো আসে, আমিও যাই। কি বিপদ বৌদি, উনি কাঁদছেন কেন? স্বামীর সঙ্গে খটাখটি হলে যা হয়। জনু নিজের কাজে মন দিল এবং পূর্ণিমাও। কিছুক্ষণ পর জনু আপন মনে বলার মতো স্বরে বললে, স্বামীর সঙ্গে খটাখটি থেকে শেষকালে কি কাণ্ডই যে হয়ে যায়। আমার ছোট ননদ মলি পাশের কলোনিতে গৌতমের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ফিরে এলো। সবার আপত্তি ছিল। গলা নাবিয়ে জনু ফিসফিস করে বললে, ছেলেটা মার্ডার করে, দুবার পুলিশ ধরে নিয়ে গেছিল, বাড়ি থেকে জেলও খেটেছে। তা খটাখটি থেকে কি কাণ্ড হলো? পূর্ণিমা দুধে চাল ঢালার আগে একবার তাকালো জনুর দিকে। হাতের কাজ বন্ধ করলো জনু। গৌতম সন্দেহ করত মলিকে। চরিত্রটা তো খুব ভালো নয়, বোধহয় তুমি ওকে দেখোনি। হিন্দি সিনেমার রেখাকে দেখতে যেরকম ঠিক সেই রকম। গৌতমের আগে আরও অনেকের সঙ্গে মিশেছে। বিয়ের পরও একজনের সঙ্গে ভাব শুরু করেছিল। এই নিয়েই দুজনের খটাখটি হতো, মারধরও চলতো। শেষে কি হলো জানো? জনু নাটকীয়ভাবে কথা বন্ধ করল। পূর্ণিমা কৌতূহল ভরে ঘুরে দাঁড়ালো। ছেলেটাকে একদিন লোডশেডিংয়ের সময় অন্ধকারে ধরে এই তোমার বাড়ির সামনেই, তখনও তোমরা এখানে আসোনি, রাস্তার ওপর মাথায় অ্যাসিড ঢেলে দিল। কি মা গো! পূর্ণিমা শিউরে ওঠে। কি মানুষ গো, একটা লোকের মাথায়! তাহলে আর বললুম কি মার্ডার করে? এই যে কসবায় ট্যাক্সিওয়ালা খুন হলো, ও তো গৌতমেরই কাজ। ইলেকশনে ইন্দরনগরে পিস্তল চালালো তো ওই। টাকা দিয়েও মানুষ খুন করে দেবে। তা মলি এখন কি করছে? ওই ছেলেটা মরে গেছে না বেঁচে আছে? বেঁচে আছে। ওকে তো গৌতম মারতে চায়নি। মাস দুই পরে মালিক নিয়ে গেছিল ছেলেটার বাড়িতে। বাইরে থেকে ডাকতেই ছেলেটা বেরিয়ে আসে। ওকে দেখেই মলির ভিড়মি লেগে গেল, মাথা ঘুরে গেল। বাড়ি এসে বমি করে 1 সপ্তাহ ভালো করে খেতে পায়নি। কেন?
পূর্ণিমা হঠাৎই আগ্রহ বোধ করল মলির এইরকম প্রতিক্রিয়ার কারণ জানতে। অ্যাসিডে মুখের হাতখানা গলে গিয়ে কি ভয়ঙ্কর যে জন্য চোখ বন্ধ করে ফেলল। পূর্ণিমা চাপা স্বরে বলল, তুমি দেখেছ? না বাবা, আমার আর দেখে কাজ নেই। মলির কাছেই শুনেছি। একদিকে গাল, কান আর চোখ প্রায় নেই। কেউ যেন চেঁচে কামিয়ে দিয়েছে। নাকে শুধু দুটো ফুটো, লাল দগদগে। থাক থাক, আর বলতে হবে না। পূর্ণিমা শোবার ঘরে এসে দেখল জ্যোতি বুকে বালিশ দিয়ে উপুর হয়ে শুয়ে। ঘুমোচ্ছিলিস? ঘুম আমার হয় না। জ্যোতি উঠে বসল। ওনাকেও ইদানিং এই রোগে ধরেছে। পূর্ণিমা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট অ্যালুমিনিয়ামের কৌটো বার করে জ্যোতিকে দেখিয়ে ড্রয়ারে রেখে বললে, খেতে হয়। আসাম থেকে ট্রাক আসছিল। মালদার কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, তাই কাল দৌড়েছে। ফিরে এসেই কদিন নির্ঘাত খেতে হবে। জ্যোতি চোখ বন্ধ করে বসে রইল, কথা বলছে না। দাঁতে দাঁত চাপার জন্য চোয়ালের হাড় একবার প্রকট হলো। রগের কাছে শিরা ফুলে দপদপ করছে। ঢোক গিলল। গরম পায়েস খাবি? লক্ষ্য করতে করতে পূর্ণিমা বলল, দে। পূর্ণিমা ঘর থেকে বেরিয়ে যেতেই জ্যোতি চোখ খুলে ড্রয়ারের দিকে তাকালো। সেদিনই রাত 11টা নাগাদ পূর্ণিমা জ্যোতিকে ফোন করল বিপন্ন কণ্ঠে। স্লিপিং পিলের কৌটোটা খুঁজে পাচ্ছি না রে। ওর দরকার, না খেলে ঘুমোতে পারবে না। তুই কি? হ্যাঁ। পূর্ণিমার কানের মধ্যে দিয়ে বিদ্যুৎ ঢুকে তাকে কয়েক সেকেন্ড অসাড় করে রাখল। তারপরে চিৎকার করে উঠল, না জ্যোতি, না, এমন কাজ করিস না জ্যোতি, করিস না জ্যোতি, ভুল করিস নি। আমি তোর সুখের ব্যবস্থা করব জ্যোতি, কথা দিচ্ছি তোকে। পুনি 11টা ছিল, এই মাত্র সবকটাই খেয়েছি। হাউ হাউ করে কেঁদে উঠল পূর্ণিমা। তার স্বামী সুরেন ছুটে এলো। পুনি, হ্যালো হ্যালো, প্রসাদ তো বিয়ে করবে আবার। তুই আমার বাবু ভান্টার মণিকে তোর কাছে নিয়ে যাবি? এই আমার শেষ চাওয়া তোর কাছে। জ্যোতি, তুই কি করলি? মাউথ পিসে ঠোঁট ঠেকিয়ে পূর্ণিমা কান্না জড়ানো গলায় বলল, আমি তোর ব্যবস্থা করব, তোকে কথা দিচ্ছি। তুই ফোন কর ডাক্তারকে। বাড়িতে প্রসাদ থাকলে তাকে ডাক, হাসপাতালে নিয়ে যাবে। জ্যোতি, দেরি করিস না। আমি একটা চিঠি লিখে যাব, 1 লাইন, আমার মৃত্যুর জন্য। তারপর কি লিখব রে? আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। কি লিখব বলতো? কেউ দায়ী নয়, নাকি আমার স্বামী দায়ী? প্রসাদকে ডুবিয়ে গেলে কি ভগবানের কাছে? পূর্ণিমার মনে হলো টেলিফোনটা জ্যোতির হাত থেকে পড়ে গেল। বার কয়েক হ্যালো হ্যালো বলে সে সুরেনের দিকে ফেলিয়ে তাকিয়ে রইল। তোমার কৌটোটা জ্যোতি নিয়ে গেছে। আমি যাব ওর কাছে, আমি এক্ষুনি যাব। সুরেন ঠান্ডা মাথার লোক। পূর্ণিমার হাত থেকে টেলিফোনটা নিয়ে কানে দিল। সারা শব্দ পেল না। তুমি আমায় এক্ষুনি নিয়ে চলো, এখনও গেলে ওকে বাঁচাতে পারবো। দাঁড়াও, এখন ট্যাক্সি পাবো কি পাবো না। বাড়ি তো ভবানীপুর থানার আন্ডারে, ওদের খবর দিচ্ছি। পুলিশ পৌঁছতে দেরি করেনি, আর সেই জন্যেই জ্যোতি বেঁচে যায়। হাসপাতালে 2 দিন রেখে প্রসাদ ওকে বাড়িতে নিয়ে আসে। জ্যোতির সঙ্গে হাসপাতালে কাউকেই কথা বলতে দেয়া হয়নি। পূর্ণিমা বাড়িতে ওকে দেখতে যায়। বিছানায় শোয়া জ্যোতি হাসবার চেষ্টা করে বলল, আমি মরলুম না কেন
বলতো, ভগবান চাননি তাই, হয়তো তার অন্য কোনো ইচ্ছা আছে। জ্যোতি গভীর দৃষ্টিতে তার বন্ধুর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ বন্ধ করে। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। পূর্ণিমা আঁচলে জল মুছে দিয়ে ওর মাথায় হাত বোলাতে লাগলো। তোকে আর নিজের সম্পর্কে কিছু ভাবতে হবে না, আমি যা ভাবার যা করবার করব। তোকে আমি সুখী করবই, কর। জ্যোতি সান্ত্বনা দেবার মতো হাসল। ছায়া চ্যাটার্জি থাকে কোথায়? ঠিক জানি না, শুনেছিলাম পার্ক সার্কাসে থাকে। ওর কোনো ছবি তোর কাছে আছে? না। কেন? এই সময় প্রসাদ ঘরে ঢুকল। পূর্ণিমার আর জবাব দেয়া হলো না। এর 3 সপ্তাহ পরে রবিবার বিকেলে পূর্ণিমা বারান্দায় গাছের টবে জল দেবার সময় গ্রিলের ফাঁক দিয়ে দেখতে পেলে সাদা একটা মরিস মাইনর ইন্দ্রনগরে ঢোকার জন্য বাঁক নেবার আগে পানের দোকানের সামনে দাঁড়িয়ে পড়ল। গাড়ির চালককে দেখা যাচ্ছে না, তবে তার পাশে বসা শ্যামবর্ণা স্ত্রীলোকটির মুখের কিছুটা পূর্ণিমা দেখতে পাচ্ছে। খুবই সাধারণ, দ্বিতীয়বার না তাকার মতো লম্বাটে মুখ, বয়স সম্ভবত 30-এর 2-1 বছর এধার ওধার। গলায় কানে অলংকার নেই, খোলা চুল সিথির দুধারে নাবানো। ঘন প্রচুর চুলেই পূর্ণিমার চোখ আটকে গেল। দোকানি ব্যস্ত বিগলিত হয়ে পাশের খিলি ভরা একটা কাগজের দোনা চালককে দিয়ে গেল। তারপর আবার দিয়ে গেল বোধহয় মিঠা মশলা। স্ত্রীলোকটি হাত পেতে চালকের কাছ থেকে মশলা নিয়ে মুখে দিল। মোটরটা বাঁক নিয়ে ইন্দ্রনগরে যখন ঢুকছে, পূর্ণিমা তখন চালকের মুখটি দেখতে পেল এবং কিছুক্ষণ পাথর হয়ে রইল তার মাথাটা। প্রসাদ! পানওয়ালার হাবভাব দেখে তার মনে হলো প্রসাদকে সে চেনে। মিনিট 10 পর পূর্ণিমা পান কিনতে দোকানটায় এলো। খিলিটা হাতে নিয়ে সে বললে, একটু আগে একটা সাদা গাড়িতে করে এক ভদ্রলোক পান কিনলেন, চেনা চেনা মনে হলো। উনি তো প্রসাদ ঘোষ, বিরাট গাইয়ে, বিরাট নাম। ইন্দ্রনগরে নতুন যে গানের স্কুলটা, সেখানে প্রতি রবিবার শেখাতে আসেন। আমার কাছ থেকে পান নিয়ে ঢোকেন। শোনেননি ওর গান? নিশ্চয়ই শুনেছি। স্কুলটা কোথায় বলুন তো? ওই তো, সোজা গিয়ে দুটো রাস্তা ছেড়ে থার্ডটার মোড়ে একটা লন্ড্রি, ঠিক তার পাশের বাড়ি। সাইনবোর্ডে গীতিপ্রসাদ লেখা। কতদিন হলো স্কুলটা হয়েছে? তা মাসখানেক, কি আর একটু কমই হবে। একদম নতুনই। ওর পাশে মোটরে যে মহিলা বসেছিল তারই স্কুল। প্রসাদ শেখায় বলে খুব ছাত্রছাত্রী হয়েছে। এইটুকুই যথেষ্ট। পূর্ণিমা ধরেই নিল প্রসাদের পাশে যাকে দেখেছে সেই ছায়া চ্যাটার্জি। তবু নিশ্চিত হবার জন্য সে ইন্দ্রনগরে ঢুকল। আগে কখনো সে এখানে পা দেয়নি। রাস্তার একধার দিয়ে ড্রেনের পাইপ বসানোর কাজ চলছে। মাটির ঢিপির পাশ দিয়ে সাইকেল রিকশার চাকার ধাক্কা সামলে প্রায় 60-70 মিটার হেঁটে সে লন্ড্রির সামনে পৌঁছল। পাশ দিয়ে যে রাস্তাটা ভেতরে ঢুকে গেছে, তার প্রথম বাড়ির সামনেই সাদা মোটরটা দাঁড়িয়ে।